মর্নিং। কেমন আছে সকলে বন্ধুরা? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কালকুটের লেখা কোথায় পাবো তারে বইটি নিয়ে পরবর্তী অংশ পড়ে তোমাদের শোনাবার জন্য। আগের অংশে আমরা দেখলাম গাজী, মাহাতো চাচা, মাহাতো চাচি এবং নারায়ণ ঠাকুর, ফোচার বউ, ফোচা সকলেই এসেছে, খাওয়া দাওয়া শেষ করেছে। খাওয়া দাওয়ার পরে তাদের গল্প স্বল্প চলেছে, তার মধ্যে দুঃখ সুখ সব মেশানো রয়েছে। এবার গাজীর গান শোনার জন্য মাহাতো চাচি খুবই ব্যাকুল। তো গাজী শুনিয়েও যাচ্ছে একের পর এক ছোট ছোট গানের কলি, কিন্তু তাতেও মাহাতো চাচির আশ মেটে না, সে আরও শুনতে চায়। কিন্তু বেলা যে ওদিকে চলে যায়, তাই মাহাতো বলে যে না, এবার চলো, বাড়ি চলতে হবে, অনেক বেলা ঢলে গেছে। এবার দেখি আমরা কোথায় যায় মাহাতো চাচা, মাহাতো চাচি আর লেখক এবং গাজী, তারাই বা কোন দিকে যায়, কিভাবে সামনের দিকে গল্প এগোয়। মাহাতো তৎক্ষণাৎ হাত তুলে বলে, না আর না, ওদিকে দেখ, রোদ কখন চলে গেছে, এবার হাঁটা দিব। বলতে বলতে সে একেবারে উঠে দাঁড়ায়। দরজার কাছে ঘরের ভিতরেই তার কাঁধে ঝোলানো ব্যাগ আর চাদর ছিল। এগিয়ে গিয়ে চাদরটাকে আগের মতোই কোমরে বাঁধে, ব্যাগ হাতে তুলে নেয়। বলে, নেহাত জ্যোৎস্না ফুটবি সেই আশা, নইলেই অন্ধকারে চলা দায় হতো। গাজী বলে, তা চাচা হাঁটা ধরবে কেন, গাড়ি আসতি বলো নাই? না, তা আর বলতি পেরিছি কই, আসবার দিনক্ষণ ঠিক ছিল না, তারকেশ্বরে 3 দিন কেটে গেছে, তারপরে ভেবেছিলাম কালীঘাটে যাব, এ যাত্রা আর তা হলি না, কাজকর্ম অগাধ পড়ি রইছে। যত ভাবনা সব যেন গাজীর। বলে, যেতে পারবে জানি, তাহলেও ভোলাখালি তক যাওয়া 2 কোষ রাস্তা। মাহাতো বলে, চলি যাব ঠিক, তবে মাজাটা আজকাল একটু একটু ব্যথা করে। এ গাড়ির প্রসঙ্গ নিশ্চয়ই গরুর গাড়িই বোঝায়, কিন্তু এই প্রথম যেন টের পাওয়া গেল মাহাতোর বয়স হয়েছে। চুলে তেমন পাক ধরেনি, মস্ত কালো মুখখানি, লাল চোখ, শরীরের বাঁধুনি দেখলে এমনি হঠাৎ টের পাওয়া যায় না। তবে এ রোদ এখন পশ্চিমে ঢলে গিয়েছে। মাহাতোর কথাটাই আবার মনে পড়ে, এদিকে বেলা যে যায়। ইতিমধ্যে আমিও উঠে দাঁড়িয়েছি। অজানা গাছের ছায়া কখন চারিদিকেই দিন শেষের ছায়ায় নিবিড় হয়ে এসেছে খেয়াল করিনি। যদিও সন্ধ্যা বলা যাবে না, তবে আসন্ন সন্ধ্যা, রোদের চিহ্ন নেই। এই দাওয়াতেও ছায়া ঘন হয়ে এসেছে। হাত তুলে ঘড়ি দেখি, 5টা বাজতে দেরি নেই। মাহাতো আমার দিকে ফিরে বলে, আপনিও উঠলেন? যাক, আপনার সঙ্গেও দেখা হয়ে গেল। তা আজ আপনার থাকা হবি কমনে? থাকবো কেন? নিজের কাপড়ের ঝুলি সামলাতে সামলাতে বলি, থাকবো না, এবার ফিরবো। মাহাতো তার কোকিল চোখে একটু যেন অবাক হয়ে তাকায়। বলে, কোথায় কমনে ফিরবেন? জবাব দেয় গাজী, বসিরহাট। বসিরহাট থেকেই বাবুকে কলকাতার মোটর ধরিয়ে দিব। মাহাতো বিস্ময়ের ঝোঁকে তার কাঁধের শহুরে ঝোলাটাই নামিয়ে ফেলে। আংড়ির দিকে চেয়ে বলে, ওই দেখ আংড়ি, শোন মাকড়াটা বলে কি, বসিরহাট যাবি কেমন করি তুই? আমার বুকটা ধক করে ওঠে। গাজী নির্বিকারে বলে, কেন, ওপারে ন্যাজাটের মোটরে করি যাব? মাহাতো শরীর দুলিয়ে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, ন্যাজাটের মোটর তোমার মুর্শেদের গাড়ি কি না, সে এখনো বসি আছে, তার তো 4টে চলে যাবার কথা, তাও। কথা শেষ হয় না তার। গাজীর আশি চোখে এই প্রথম দেখি ঝলক খেলে না, গোঁফদাড়ি সহ গোটা মুখখানি চুপসে যায়, কেবল মুখ দিয়ে আওয়াজ আসে, অ্যাঁ। কিন্তু আমার শুধু বুক ধরাসে যায় না, হঠাৎ যেন অগাধ জলে পড়ে যাই। দুশ্চিন্তায় আর উদ্বেগে বুকের কাছে নিঃশ্বাস আটকে যায়। সহসা নিজেকে বড় অসহায় মনে হয়। ভুলে যাই কোথায় এসেছিলাম, কেন এসেছিলাম। আমার চোখের সামনে ভেসে ওঠে এই অচিন দিগন্ত, আর মনে হয় কেউ যেন আমাকে স্বজনহারা করে নির্বাসনে ফেলে দিয়ে যায়। আমি গাজীর দিকে তাকাই। মাহাতো আরও বলে, তাও কি ন্যাজার থেকেই বসিরহাটের রাস্তা তোমার জন্য একেবারে পাতা হয়েই পড়িয়াছে নাকি? তবে আমি মরতেই হাসনাবাদ থেকে লঞ্চে এলাম কেন? কাজী চোপসানো গলায় বলে, কেন? মা তো সাক্ষী, সেই আবার আংড়ি। বলে, অয় শোন আংড়ি, গাজী গুয়োটার কথা শোন। রাস্তা ভাঙাভাঙি হচ্ছে আজ 2 হপ্তাহ ধরি, সারাদিনই 2-3 বার যাতায়াত হয় কিনা ঠিক নাই। উনি এখন বাবুকে নিয়ে বসিরহাট রওনা দিচ্ছেন। মাহাতো যত বলে তত আমার বুক শোকায়। বিদেশ বলে ভয় নেই, কিন্তু এই ভেরি বাঁধের সীমানায় মানুষ খেকো কামটের আবাস, নোনাগাঙের কূলে বাদারগঞ্জে কোথায় বা আশ্রয়, কোথায় রাত্রিবাসের ঠাঁই। দূরের চেয়ে অচেনাকেই ভয় বেশি। আমি দিশেহারা চোখে একবার গাজীর দিকে চাই, আর একবার মাহাতোর দিকে। গাজীর আশি চোখ যেন কাচের মতো ধোয়া, তাতে ছায়া খেলে না। বলে, তাহলে? হঠাৎ দেখি আংড়ি হেসে ওঠে, একবার চোখ তুলে তাকায় আমার মুখের দিকে, তারপর গাজীকে বলে, তাহলে আবার কি গো, এ দেশে কি মানুষ থাকে না? এ হাসির একটা গুণ আছে, উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে কেমন যেন ভরসা হয়ে বাজে। কথার মধ্যেও তাই। মন না মানুক, তবু ভুলে যাই কেন এ দেশেও মানুষ বাস করে।
ঘোমটার ফাঁক থেকে আর একবার আমার মুখের দিকে তাকিয়ে আংড়ি বলে, তোমার বাবুকে নিয়ে না হয় ভোলাখালি চলো। ভোলাখালি 2 কোষ দূরে? তার চেয়ে তবু জানি গাঙের কূলে আছি, যখনই হোক লঞ্চ পেয়ে যাব, কিংবা খেয়া পার হলে ন্যাজাট। মোটর না যাক, রাস্তা তো আছে। আমি বলে উঠি, তার চেয়ে বরং ওপারে যাই, গিয়ে দেখি যদি বাস থেকে থাকে। যেন অসহায়ের তৃণকূটার আশ্রয়, বাস্তবের খেয়াল থাকে না। মাহাতো আর তার বউ দুজনেই হেসে ওঠে। মাহাতো বলে, পাগল হলেন নাকি মশায়? বাস চললেও 4টের সময় বেরিয়ে গেছে। তবে যদি গরিবের বাড়ি যেতে চান চলেন, গোলপাতার ঘরে 2টো ডাল ভাত খেয়েই থাকবেন। শুনে আমার উদ্বেগ আরও বাড়ে। আমি যেন দেখি আমার ডিঙা চলে যায় বুড়িগঙ্গার দিকে, আমি তাকে ধরে রাখতে পারি না। আমি যাত্রা করেছি, যে যাত্রা আমার অচিন কূলে আছে, ফেরা আমার হাতে নেই। সেই ছেলেবেলায় বুড়িগঙ্গা আমাকে সারা জীবনে কখনো ছেড়ে যায়নি। যখন আসা যায় তখন আচ্ছন্নতা আসে, ভুলে যাই পাত্র পরিবেশ। কয়েক মুহূর্ত যেন কোনো এক অচৈতন্যের অন্ধকারে ডুবে যাই। আমার যাত্রা নিরুদ্দেশের পথে নয়, তবু যেন নিরুদ্দেশের পথ আমাকে টেনে নিয়ে যায়। গায়ে হাতের স্পর্শে সংবিত ফিরে পাই। মাহাতো আমার কাঁধে হাত রেখেছে। ফিরে তাকাতেই সে বলে, ও মশায়, আপনি যে সত্যি সত্যি জলই পড়ে গেছেন বলি মনে হচ্ছে। এত উতলা কেন গো? ফিরতে না পারলে কি অনেক ক্ষতি হয়ে যাবে? ক্ষতি? কই, তেমন কোনো ক্ষতির দায় তো রেখে আসিনি পিছনে। সময়ের হিসেবে একটা রাত্রি কত আর ক্ষতি করতে পারে? তবে সেই যে কথা, মন গুণেই ধন, তাকে নিয়ে বিড়ম্বনা। মনে মনে গড়ছি এক, ঘটনা ঘটে অন্যরকম, তাতেই ঠেক খেতে হয়। কিন্তু 3জনেরই মুখের ভাব এমন হয়েছে যেন সবাই আমার কাছে কি ধার ঠেরে বসে আছে। গাজী মুখখানি নত। মাহাতো বউ আংড়ি আমার দিকে তাকিয়ে, নজর করে দেখো, সেই হাসিটুকু নেই এখন মুখে, বরং কাজল কালো ডাগর চোখ দুটিতে একটু যেন উদ্বেগের ছায়া, তার সঙ্গে কৌতূহল আর জিজ্ঞাসা। মাহাতোর লাল চোখেরও সেই ভাব। তাড়াতাড়ি বলি, না ক্ষতি আর কি, ফিরে যেতে পারবো বলে ভেবেছিলাম কি না, যাই হোক। কথা শেষ করতে পারি না। মাহাতো বলে ওঠে, না, আপনার অবস্থা দেখি আমরা চিন্তায় পড়ে গেছি। ভাবি কি বলে কি জানি, ফিরতে না পারলি ভদ্রলোকের ক্ষতি টতি হয়ে যাবে কিনা। আংড়ি আওয়াজ দেয়, আহা, ফিরে যাবার উপায় নেই, ও কথা ভেবে কি হবে? সে কথা ঠিক। মাহাতো বলে, তাহলেই শোনেন বলি, আমার বউও বলছে আপনি ভোলাখালিতেই চলেন। আমার জবাবের আগেই আংড়ি তাড়াতাড়ি বলে ওঠে, তবে শহরে মানুষ, হাঁটা অভ্যেস নেই, কষ্ট হবে কিন্তু। এর থেকে কি বোঝা যায় বুঝি না। আংড়ি যেতে বলে, আবার কষ্টের কথাও স্মরণ করায়। যদিও দূর বলে হাঁটার ভয় পাই না, কিন্তু কুল ছেড়ে যেতে আমি নারাজ। সময়ের হিসেবে যখন এক রাত্রিকে আমি অকুলে ছেড়ে দিতে পেরেছি, তখন নিশ্চিন্ত আশ্রয়ের সন্ধান আর আমার নেই। এই হাটে যে ভেরি বাঁধে, কোথাও এক রাত্রি কেটে যাবে। জানি আসন্ন এ রাত্রি চিররাত্রি নয়, সে আঁধার নিয়ে নামে, আবার দিনের আলোয় হারাবে বলেই। সূর্য কেবল ছায়াকে আলিঙ্গন করে থাকে না, উষায় তাদের ছাড়াছাড়ি। ছায়া তখন বিরহিণী। মন একবার পিছন ফিরে দেখুক, এমন কত রাত্রি কত অকুলে ভেসে গিয়েছে। জীবনে এমন ঘটনা এই প্রথম নয়। এবার আমি সোজাসুজি আংড়ির দিকে তাকাই, বলি, 2 কোষ হাঁটতে পারি, তাতে ভয় পাই না, কিন্তু রাত পোহালে আবার তো ফিরতে হবে এখানেই। জবাব দেয় মাহাতো, হ্যাঁ, তা ফিরতে হবে, তবে যদি আপনি সন্দেশখালির ওদিক দিয়ে ফিরতে চান তাহলে আর। মনে মনে বলি, না, ভোলা বা সন্দেশ আর কোনো খালিই দরকার নেই, তার চেয়ে এই কালীনগর থেকে ফেরাই ভালো। এ যাত্রায় আর কোনো অজানাতে নয়। বলি, না থাক মাহাতো মশাই, এখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেব। কিন্তু আশ্চর্য হয়ে দেখি মাহাতোর ঘোমটা টানা বউটির মুখে একটু ছায়া তবু হাসতে চায়। বলে, রাত তো ভোলাখালিতেও কাটানো যায়। মনেতে যে অবাক মানি না তা বলবো না। আলাপ পরিচয়ের চৌহদ্দি বাদ দাও, সোজাসুজি কথা যার সঙ্গে নেই, সেই এক মাহাতো গিন্নি এমন অবলীলায় ডাকে কেমন করে? মাহাতো সামাজিক প্রতিষ্ঠা, আর্থিক অবস্থা জানতে বাকি নেই। এমন কর্তার কর্ত্রীকে যে স্বাধীন জেনানা ভাববো তা পারি না। শৈরিনী বলার সাহস করো না। এই মাত্র জানা গিয়েছে স্বামী স্ত্রী মানত করে ফিরছে তারকেশ্বর থেকে, অথচ ঝিলিক ঝলক যাই থাক, আঙুরের চোখে কোথাও ছলনার ছ নেই, চাতুরির চ নেই। যেন এক ছোট অবুঝ মেয়ে আবদার করে, যার সমাজ সংসারে দায় দায়িত্বের বোধ নেই। মা তো হেসে উঠে আমার দিকে তাকায়, বলে, ওই এক ওর দোষ বুঝলেন, লোকজনের হাল হদিশ বোঝে না, সবাইকে নিয়ে টানাটানি। বাড়ি যেই দেখেন, আজ এই কাল সেই লেগেই আছে। তাহলেই কি তোমার সব ফাঁক ঘুচি যায়? বলেও মাহাতো টেনে টেনে হাসে, কিন্তু স্ত্রীর দিকে তাকায় না। আর সহসা আমার মনে পড়ে যায়, এ অনাবাদী জমি, এ দেহ বন, একটু বাতাসেই বড় দোলা লেগে যায়।
পিছনে আছে এক শূন্যতা, সেখানে আছে কান্না। তোমাকে যে ডাক দিয়ে নিয়ে যেতে চায় সেই ডাক আসে শূন্যতা থেকে। তা বলে কি অজানা অচেনা ভালো মন্দ নেই? হেসে বলি মাহাতোকে, কিন্তু আমাকে আর কতটুকু চেনেন যে বাড়ি নিয়ে যেতে চান? মাহাতো মুখ খোলবার আগেই দেখি আংড়ি তার স্বামীর মুখের দিকে চেয়ে চোখ নাচিয়ে হাসে। বলে, কেন, আমরা কি মানুষ চিনি না? আমাদের আবার ভয় কি? গাজীর বাবুর যেমন ভয় দেখলাম, তাতে বাবুকে আর ভয় পাই না, আমরাও মানুষ চিনি। বলে আংড়ি এবার ফেরে গাজীর দিকে, আবার দেখে আমার দিকে। সারল্যেও যে কেমন রঙের ঝিলিকানে, তা এই আংড়িকে না দেখলে সবটুকু জানা যায় না। তোমার মনে প্রাণে আধার যতই থাকুক, তার দায় তোমার। যেভাবে যায় অনাবিল স্রোতে, সে যায় আপন প্রাণের টানে। তাতে তুমি যাই ছুঁড়ে দাও, সে থামে না, তার ঝলক হারায় না। তাই ওই চোখ দুটির দিকে চেয়ে যে কেবল কৃতজ্ঞতা মানি তা নয়, প্রাণের সাহস দেখে এই বিড়ি খাওয়া মাহাতো বউটিকে কেমন যেন শ্রদ্ধা করতে ইচ্ছা করে। শুধু তাই বা কেন, অকুলে হারানো আমার প্রাণে কি এক সুর যেন বাজে। সুরের উৎস যেখানে, সেই চোখ দুটিতে দেখি বন্ধুত্ব বাজে কালো তারায় তারায়। তার নিরালা মনে অজস্র বন্ধুর ডাক। সে কেবল আপনাকে ভরে না, যেন বলে, যদি কিছু থাকে এসো, তা দিয়ে তোমাকেও ভরিয়ে দিই। সে কেবলই ফাঁক ভরাতে চায়। সে নিরাশ্রয়কে আশ্রয় দিতে চায়, অকুলের মানুষকে কুল দিতে চায়। যদি তার ঘরে গিয়ে দেখো, ঘর ভেঙে যাওয়া ডানা ভাঙা পাখিকে সে কোলে বসিয়ে দানা খাওয়ায়, কোথাকার হারিয়ে যাওয়া ছাগলছানা তার ঘরে বৃদ্ধি পায়, স্বজন ছাড়া কুল হারানো ছেলে মেয়ে যত্নে মানুষ হয়, তবে অবাক হইও না। আংড়ির চোখের দিকে চেয়ে হেসে অপরাধ বঞ্জন করি। বলি, বুঝেছি, কিন্তু সে কথা থাক, দেরি হয়ে যাচ্ছে। তার চেয়ে ভোলাখালির পথে হেঁটে সঙ্গে যাই, একটু এগিয়ে দিয়ে আসি। এবার আংড়ি ঘোমটা টানে। তার চেয়ে বেয়াজ দেখে তার মুখ ভার হয়ে আসে। বলে, ঘরের লোকেরা ঘরে যাবে, তাদের আবার এগিয়ে দেবার কি দরকার? পথ আমাদের চেনা। গাজী এতক্ষণে হাসতে ভরসা পায়নি, তবু না হেসে সে পারে না। বলে, না চাচি, বাবু সে কথা বলেন না। তুমি আর বাবুর কথা বুঝিও না গো। কথাটা বলে ভারী মুখে, তারপর হঠাৎ হেসে বলে, নিয়ে যেতে পারতে বাবুকে, তাহলে সারা রাত বসে বসে তোমার গান শুনতাম। তোমার বাবুকে বলো, কাল সকালবেলা জোয়ান মোষের গাড়িতে করে পাঠিয়ে দেব, ভয় নেই। যে অবস্থায় ঠেকেছি, ভয় বলো দ্বিধা বলো, সেই অবস্থাকে মন যেন অনেকক্ষণ আগেই চলে গিয়েছে মাহাতো দম্পতির সঙ্গে। মনের এই গতিতে কোথায় যেন নিজেকেই অপরাধী বোধ হয়। আংড়ির চোখে এখনো আশা ঝিলিক দেয়। এতই দুর্ভাগ্য, পথের ধারে পড়ে পাওয়া এমন নিমন্ত্রণ মাথা পেতে নিতে পারি না। সহজ হওয়া এত সহজ নয়। প্রাণে কত শক্তি থাকলে এমন সহজ হওয়া যায়? অল্পক্ষণের দুচর কথার আলাপেও রাগের দাবি করে। আংড়ি যেন সত্যি আঙুর, তেমনি করেই সে সহজ। এখন তার প্রাণে যে সুধা আছে, তার মধুর গন্ধ, তার চাও কিনা পাও কিনা সে খবর সে চায় না। সে তার আপন রূপে আপন ধর্মে দোল দোলায় টসটসায়। আমি তার চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারি না। মাহাতো বলে ওঠে, নে, তুই আর মানুষকে ত্যাক্ত করিস না, কিন্তু যাবার আগে তাহলে একটা ব্যবস্থা করি যেতে হয়। এবার গাজী উৎসুক চোখে তাকায় মাহাতোর দিকে। মাহাতো আমার দিকে চেয়ে বলে, আমি বলি কি, আপনি এখানেই থাকেন। কাজে কর্মে আটকে গেলে অনেকদিন নারায়ণ ঠাকুরের এ ঘরে থেকেছি, বিছানাপত্র দড়ির খাট সবই আছে, মশারিও পাবেন, কোনো ভয় নাই। মেলাই টাকা পয়সা নিয়ে এখানে থেকেছি আমি। রাত্রিরই দুটো গরম ভাতও জুটবি ক্ষণে, একটা রাত্রির তো মামলা। আমাকে গাজীর দিকে ফিরে তাকাতেই হয়। মিথ্যে বলবো না, লোকটার ওপর কখন থেকে যেন বিরক্তি বোধ করতে আরম্ভ করেছিলাম। না জেনে সে কেন এমন জায়গায় এনে ঠেকালে, কিন্তু ইচ্ছে করে নয়, সে তার জানা মতোই মতলব দিয়েছিল। তবে মুর্শেদ যদি গোলমাল করে, তার কি উপায় আছে? তার অপরাধের ভাব দেখে বুঝেছি এতক্ষণ ধরে সে তার মুর্শেদের কাছে মনে মনে কপাল কুটে মরেছে। গাজী মাহাতোর দিকে তাকিয়ে বলে, এর চেয়ে আর ভালো কিছু হয় না। না, নারায়ণ ঠাকুরের ঘরের দিকে চেয়ে দেখব না। গর্ত দিয়ে ইঁদুর ওঠে কিংবা ডেও পিঁপড়ে রাতভর গায়ের মাংস চিবিয়ে খাবে, সে ভাবনা ভেবে লাভ নেই। তবু লোকটাকে একটু একটু বোঝা হয়ে গিয়েছে। ক্ষণেকের হলেও তার ঘরে খেয়েছি, তার সঙ্গে একটা সম্পর্ক বুঝতে পারি। নতুনের থেকে এই পুরনোই ভালো, আর কোথাও নয়। মাহাতো একটু হেসে আবার বলে, তবে এই হাটেগঞ্জে রাত কাটাবার জায়গার অভাব হবি না। সে যায় হাতি হাঁটুরে বাটুরে জন্মহাজনরা আপনা থেকেই চলি যায়। তা বলি আপনাকে তো সে পথ দেখাতে পারি না। বলেই হাঁক দিয়ে ডাকে, কই হে ঠাকুর, গেলে কম নে। মাহাতোর কথার মধ্যে যে কথা হঠাৎ তা ধরতে পারি না, কেবল গাজী বলে ওঠে, তোবা তোবা। এদিকে দিকে আংড়ি যেন চোখ পাকিয়ে তাকায় মাহাতোর দিকে। অনেকটা নিঃশব্দে মুখ ঝামটা দেবার মতো মুখ ফিরিয়ে ভুরু কুঁচকে চোখ ফেরা গাজীর দিকে। গাজী যেন বড় লজ্জা পায়, বলে, চাচার কি কথা বলো দেখিনি। আংড়ির পান খাওয়া লাল ঠোঁট দুটি একবার বেঁকে যায়, নিচের ঠোঁটটি তারপরেই উল্টে যায়। দৃষ্টি উদাস, যেন এসবে তার কিছুই যায় আসে না। তাই সে চুপচাপ। দেখি
ঠাকুরটা আবার গেল কমনে। বলতে বলতে মাহাতো যায় ঘরের ভিতর, কিন্তু তার প্রকাণ্ড কালো মুখ, মোটা মোটা ঠোঁটে হাসি একটু লেগে থাকে। ততক্ষণে আমি যেন মাহাতোর কথার মধ্যে কথাটির ইশারা পেয়ে গিয়েছি। আমার চোখের সামনে ভেসে ওঠে পুকুর ধারে দুলিদের ঘরগুলো। হাঁটুরে বাটুরে জন মহাজনেরা যে রাত্রে কোথায় রাত কাটাতে যায় তারপরে আর স্পষ্ট করে না বললেও চলে। অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে মাহাতোর হাসিতে, গাজীর তোবা তোবা আওয়াজে, আর আংড়ির ভ্রুকুটি বিরক্তিতে। মাহাতো রসিকতা করে বলেছে বটে, তাতে চেনাজোনার বাস্তব অভিজ্ঞতা ফুটে উঠেছে। বিশ্ব সংসারের এই কালের এই নিয়ম, তাকে নির্দয় বলো, রুচিহীন বলো, মানুষের নিজের হাতে গড়া নিয়ম। ভোজনাগার পান্থশালার সঙ্গে সঙ্গে সে 12 বাসর ছড়িয়ে রেখেছে। তাতে আপনাকে সুখী করতে চেয়ে আমরা কোথায় কালি মেখেছি তা দেখা যাবে নিজের মধ্যে এক অচিন আয়নাতে। মাহাতোর কাছে কৃতজ্ঞতা বোধ করি, আর যাই করুক সে আমাকে সে পথ দেখাতে পারে না, এইটুকু তার বিশ্বাস। কিন্তু মনটা কেমন বিমর্ষ হয়ে ওঠে আংড়ির দিকে চেয়ে। হয়তো তার মতো একটি আত্মীয় থাকা অসমীচীন ছিল না আমার, বৌদি কিংবা অন্য কোনো রকম। সেরকম কিছুই নয় সে, অথচ দেখো মানুষের প্রাণের টান তাকে কোথায় নিয়ে যায়। কেবল সম্পর্কের কথা মেনেছি, কিন্তু সম্পর্ক গড়ে ওঠার কত যে বিচিত্র বিস্ময় রহস্য, সময়ের আশ্চর্য মাপযোগ, তা যেন এমন করে জানা ছিল না। এখন মনে হয় আংড়ির সঙ্গে আমার কোথায় একটা চেনাচিনি হয়ে গিয়েছে। আমার সঙ্গে তার যেন কি এক সম্পর্ক দাঁড়িয়ে গিয়েছে। সে সম্পর্কের কোনো নাম নেই, শুরু নেই, শেষ নেই, যে সম্পর্কের খোঁজ পাবে না এই সমাজের শাস্ত্রবিধানে। এতে তুমি যে রঙই মাখাতে চাও রং ধরবে না। এই পরিচয় আছে অচিনে বিচিত্রে। কিন্তু আংড়ি এমন মুখ ভার করে থাকলে ভালো লাগে না। তার চোখের ঝিলিক আর খিলখিল হাসি এতক্ষণ সব কিছুকে সজীব করে রেখেছিল। তার পিছন ফেরানো মুখের দিকে চেয়ে বলি, যেতে পারলে সত্যি ভালো লাগতো। আংড়ি আমার দিকে তাকায় না, তাকায় গাজীর দিকে, যেন সে তাকে কিছু বলেছে। গাজীর দিকে চেয়ে সে গাজীকেই বলে, পথের মানুষকে ঘরে ডেকে নিয়ে যাওয়া তো আমার কাজ নয়, তবে এই কেমন যেন মনে হলো তাই। গাজী যেন কেমন অসহায় হয়ে পড়ে, আমার দিকে একবার চোরা চোখে দেখে নিয়ে বলে, হ্যাঁ সেই তো কথা। কথা যে কোন দিকে মন নেয় ধরতে পারি না, তবে এটা বুঝতে পারি আর মুখোমুখি কথা নেই। যা বলা কওয়া আছে এখন তার সাক্ষী গোপাল গাজী। সে হচ্ছে মধ্যবর্তী মানুষ, কিন্তু পথের মানুষ ঘরের ডেকে নেওয়া যে মাহাতো বউয়ের কাজ নয় সে কথা এমন করে শোনায় কেন? এতক্ষণ তাকে কি সেটুকুও বুঝতে পারিনি? বলে উঠি, আমি সেসব কিছুই ভাবিনি। কিন্তু আংড়ি যেন আমার কথা শুনতেই পেল না। সে গাজীর দিকে চেয়ে আগের মতোই বলে, তোমার বাবু তখন থেকে দেখছি কি না কেমন যেন মনে হলো, তাই ভাবলাম এখানে কোথায় কিভাবে থাকবে সেই জন্য বলা। তা বলে তোমার বাবু যা ভাবছে তা নয়। বলে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় আংড়ি যেন আমার বুকে বিধিয়ে যায়, আমাকে খাটো করে দেয়। তার কথার ইঙ্গিতটা আমার বুঝতে অসুবিধা হয়নি, অথচ অন্তর্যামী ছাড়া আর কেউ জানে না সে ভুল ভেবেছে। আমি কিছু বলার আগেই গাজী বলে ওঠে, না চাচি, আমার বাবু তা কিছু ভাবে নাই, সেটা হলপ করি বলতে পারি। আংড়ি মুখ ফিরিয়ে বলে, মিছা কথা বলো না। হয়তো বিশ্ব সংসারের এটাই নিয়ম, মন যখন অবুঝ হয় তখন সে আর অপরকে বুঝতে চায় না। আংড়ির নিমন্ত্রণে সৌভাগ্য মেনেছি, এখন সে আমাকে অভিযুক্ত করে কাঠ গড়াতে দাঁড় করায়। যে অভিযোগে আছে একটা অসম্মানের ছোঁয়া, আমার রুচি নিয়ে টানাটানি। কিন্তু সব কিছুই আমার মনের মতন হবে তাই বা কেন ভাবি? সব কিছুই হাসি কথায় টলটলিয়ে যাবে এমন আশা কেন? তবে একটুখানি বেঁধে বেঁধে বিধুক। মন যে সবার সমান নয় মানব জীবনের, সেই তো এক সৌন্দর্য। কাল সকালের জোয়ারে ভেসে যাবে, হয়তো পলির নিচে থেকে যাবে কিছু, তবু পথের দেখা পথেই শেষ হবে। যেটুকু আমার সেটুকু আর কেউ নেবে না। আংড়ি আমার কাছে যা তাই থাকবে, কিন্তু না বলে পারি না। গাজী কিন্তু মিথ্যা বলেনি, তবে জোর করে কাউকে কিছু বিশ্বাস করানো যায় না। আমিও একটু একটু মানুষ চিনি। গাজী অমনি বলে ওঠে, শোনো চাচি শোনো, বাবুকে আমার চিনতে পারো নাই, একবার চোখ তুলে দেখো দিনি। আংড়ি চোখ তুলে দেখে না, সে আশা আমি করি না, বরং ফিরে তাকাই ঘরের দিকে নারায়ণ ঠাকুরের আশায়। গাজী কিন্তু বলে যায়, আরে তুমি হলি মা দুর্গা, তোমাকে কি আন ভাবা যায়? বলে আমাকে ডেকে বলে, জানেন বাবু, চাচি আমার ডাকাত হত্যি করেছে। হত্যা করেছে? ফিরে তাকাই গাজীর দিকে। গাজীর আশি চোখে আলোর ঝলক, ফাঁদ বড় হয়ে ওঠে। বলে, 3 বছর মামলা চলিছিলি বাবু জানেন? তা হবি প্রায় 8-9 বছর আগের কথা। মাহাতো চাচার ঘরে ডাকাত পড়িছিল, তা খালি যে টাকা লোটার মতলবে তারা এসেছিল তা নয়, চাচিকেও ধরি নিয়ে যেতে চেয়েছিল। চাচির হাতে তখন কাটারি, একেবারে এক কোপেতে বলো হরি হরি বল। একটার মুন্ডু গিয়েছিল আধখানা, আর একটার গোটা হাত। চাচির সেই মূর্তি দেখি বাছাধনদের আর কুক পারতি হয় নাই।
টাকা পয়সা শুধু মরা আর আধমরাগুলোকে ফেলি দে দৌড়। গাজীকে বাধা দিয়ে মুখ না ফিরিয়েই যেন লজ্জা পেয়ে আংড়ি বলে ওঠে, আর চুপ করো দেখিনি। গাজীর কথা শুনতে শুনতে চোখ পড়ে গিয়েছিল রক্তাম্বরীর দিকে। এ কালো মেয়ে যে সত্যি শ্যামা সর্বনাশী তা একবারও ভাবিনি। দেবী কাহিনী শুনেছি, কালী দুর্গার প্রতিমা দেখেছি, তাতে আমার কাজ অকাজের জীবনে তেমন ঢেউ লাগেনি, কিন্তু আমি যেন চর্মচক্ষে সেই কাহিনীর নায়িকাকে দেখি। রূপান্তরে সেই প্রতিমা আমার সামনে। মনে থাকে না, বন্ধা নারী মানসিক করে ফেরে তারকেশ্বর থেকে। একে দেখেছিলাম হাসনাবাদের পথে বাসের মধ্যে ঘোমটার আড়ালে বিড়ি খেতে। এ যে সত্যি রক্তাম্বরী। সহজ প্রাণের পিছনে যে পথ, এবার যেন তার সঠিক হদিশ পাই। অথচ দেখো, নিচু মুখ ফিরিয়ে কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। আবার লজ্জা পেয়ে লজ্জাবতী গাজীকে চুপ করতে বলে, যেন এ মেয়ে সে মেয়ে নয়। রক্তে ধোয়া প্রাণ যার নারীত্বে জলজলানো, রক্তে যার গঙ্গা স্নানের পবিত্রতা।